বিসমিল্লাহির রহমানির রহিম। নার্সিং ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, নিশ্চয়ই সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো। আসলে এই প্রতিকূল অবস্থার ভিতরেও আমরা আমাদের পড়াশোনা চালিয়ে যেতে হবে, কারণ নির্দিষ্ট সময়ে আমাদের পরীক্ষাগুলো হয়, নির্দিষ্ট সময়ে হবে। তারপরেও আমি আশা করব তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। তোমরা ভবিষ্যতে তোমরা এই প্রতিকূল অবস্থা থেকে কিভাবে কাটাবে, তোমরা কীরকমভাবে তোমরা নিজেদেরকে প্রস্তুত করছো তার আমরা প্রমাণ পাবো তোমাদের এই রেজাল্ট, তোমাদের এই কর্মপদ্ধতির মাধ্যমে। তোমরা এত কিছুর ভিতরেও তোমরা কীরকমভাবে নিজেদেরকে অগ্রসর করে নিয়ে যাচ্ছ তার উপরে। আচ্ছা, তো আজকে আমরা সবাই হোয়াটসঅ্যাপের মাধ্যমে একত্রে একটা ক্লাস করার জন্য সবাই রেডি হয়েছি। তো আমরা সিলেবাসের প্রথমেই আমাদের যে বেসিক সায়েন্সে বায়োলজির প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে বায়োলজিটা কি, বা প্রথমেই তোমাদের অধ্যায়ের প্রথমেই যে জিনিসটা আছে সেটার থেকে কি কি প্রশ্ন হতে পারে, অ্যান্সারটা ঠিক কীরকমভাবে হবে সেটাই তোমাদেরকে আমি আজকে ঠিক করে দেব। বেসিক সায়েন্সের বায়োলজিতে তোমাদের প্রথমেই কিন্তু আছে বায়োলজি ডেফিনেশনটা চেয়েছে, যে বায়োলজি ডেফিনেশন। তো তোমরা বায়োলজি ডেফিনেশনটা তোমাদেরকে পড়ানো হয়েছে সঙ্গে ব্রাঞ্চেস অফ বায়োলজি। ডেফিনেশনের ক্ষেত্রে কিন্তু আমরা আমাদের বই থেকে পড়েছি। আমি তোমাদেরকে বলেছিলাম যে নিউরনটা ফলো করতে, তাহলে আমরা যে কোনো একটা বই নিয়ে আমরা অগ্রসর হতে পারবো, যে আমাদের কতভাবে একটা প্রশ্ন আমাদের আসতে পারে। আচ্ছা, তো আমি দেখো এখানে বায়োলজি ডেফিনেশনটা তোমাদের গাইড থেকেও পড়তে পারবে, আমার নোট থেকেও তোমরা পড়তে পারবা। আমার নোটেও দেওয়া আছে বায়োলজি ডেফিনেশনটা, সহজ করে দেওয়া আছে। কি দেওয়া আছে এখানে? বায়োলজি ডেফিনেশনের ক্ষেত্রে প্রথমে দিয়েছিলাম আমি, এটুকু লিখলেই হবে। সাধারণত 2 থেকে 3 মার্কের অ্যান্সার এটা আসে, যে বায়োলজি ইজ ডিফাইন্ড as the study of life. The term comes from Greek. Bios means life and logos means knowledge, which refers to all organisms, plant, animal, microbes, etc., fungi, etc. তুমি এটুকু দিতে পারো যে এটা বায়োলজি জাস্ট ডেফিনেশন, যে বায়োলজিটা কাকে বলে। তারপর দেখো বায়োলজি কাকে বলে, এটা সাধারণত শর্ট কোশ্চেনই আসে। তারপর প্রশ্ন বায়োলজি থেকে আরও আসতে পারে কি, ব্রাঞ্চেস অফ দ্য বায়োলজি। এখানে প্রশ্নটা কীরকমভাবে আসবে, বায়োলজিটার কতটা আমরা ভাগে, ব্রাঞ্চেস অফ বায়োলজিটা আসলে কি, প্রথমে আমাদেরকে বলতে হবে যে ব্রাঞ্চেস অফ বায়োলজি কি। তোমরা গাইড বইও নিতে পারো, এটা নিউরনেও এটা আছে, আমার গাইডেও তোমাদের দেওয়া আছে। প্র্যাকটিক্যাল থিওরিটিক্যাল দিতে পারো, তোমরা প্র্যাকটিক্যাল অ্যাপ্লাইড দিতে পারো, তোমরা থিওরিটিক্যাল অ্যাপ্লাইড দিতে পারো। এক্ষেত্রে নামগুলো তোমাদেরকে আমি একটু ভালো করে আজকে বোঝাই দিব, যে প্রশ্নটা কীরকমভাবে আসলে কীরকমভাবে আমরা অ্যান্সার করব। দেখো প্রথমে যে বেসিক টাইপস অফ অর্গানিজমের উপর ভিত্তি করে কিন্তু বায়োলজির ব্রাঞ্চেসগুলোকে ভাগ করা হয়েছে। তো আমরা এখানে কয়েকটা ব্রাঞ্চ, সব কয়টা যে দিতে হবে তার কোনো মানে নাই, আমরা কয়েকটা ব্রাঞ্চেস ক্ষেত্রে আমরা এখানে উল্লেখ করি। জাস্ট ব্রাঞ্চগুলো কাকে বলে, এখানে তোমাদের নিউরনে কিন্তু ফিজিক্যাল বায়োলজি অ্যান্ড অ্যাপ্লাইড বায়োলজি দেওয়া আছে। ফিজিক্যাল বায়োলজির ভিতরে আমরা কতগুলো আমরা দিব। ফিজিক্যাল বায়োলজির ক্ষেত্রে আমরা ইম্পর্টেন্ট জিনিসগুলো আমরা উল্লেখ করব। তোমরা একটু লক্ষ্য করো এখানে যে প্রথমে আছে কিন্তু মরফোলজিটা ফিজিক্যাল বায়োলজির মধ্যে মরফোলজিটা কি, দ্য ফিল্ড ডিল উইথ দ্য ফর্ম অ্যান্ড স্ট্রাকচার অফ অর্গানিজম। শুধু যদি এক লাইনে তোমরা লিখে দাও যে এটা কি, একটা অর্গানিজমের একটা কি করে মরফোলজিক্যাল স্ট্রাকচারটা রিপ্রেজেন্ট করে। এখানে বলা হচ্ছে মরফোলজিটা তাহলে কি, দ্য ফিল্ড ডিল উইথ দ্য ফর্ম অ্যান্ড স্ট্রাকচার অফ অর্গানিজম। তারপর ট্যাক্সোনমিটা আমরা কি বলবো, ট্যাক্সোনমিটা কি আমরা বাংলায় জানি কি, শ্রেণী বিন্যাস নিয়ে যেখানে আলোচনা করা, উদ্ভিদ প্রাণীর ট্যাক্সোনমি আছে। তো আমরা ট্যাক্সোনমিটাকে কি বলতে পারি, যে ক্লাসিফিকেশন। আমরা ট্যাক্সোনমিটাকে তখন কি বলবো, যে ট্যাক্সোনমিটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ অর্গানিজম অ্যান্ড দ্য কি বলতে পারি, প্রিন্সিপাল রিলেটেড টু দিস ট্রাক্স অ্যান্ড দ্য ডিসকাস ইন দ্য ফিল্ড। বলছে এখানে শ্রেণী বিন্যাস, যেখানে আমরা শ্রেণী বিন্যাস করতে পারবো সেটাই হচ্ছে ট্যাক্সোনমি।
আমাদের গাইডেও কিন্তু এরকম ভাবে কিন্তু দেওয়া আছে যে আমরা এখানে কি করতে পারি, আমাদের গাইডেও দেওয়া আছে, বইতেও দেওয়া আছে, আমাদের এটা বিভিন্ন ভাবে এটা দেওয়া আছে। দেখো একটু এখানেও দেওয়া আছে ইকোলজি, এই নোটেও দেওয়া আছে, বায়োলজির সাবডিসিপ্লিনের মধ্যেও দেওয়া আছে ইকোলজি কাকে বলে, ফিজিওলজি কাকে, মাইক্রোবায়োলজি কাকে বলে। আমরা এখানে 5টা থেকে 7টা এখানে অ্যান্সার করব, বেশি না। কি করব, প্রথমে মরফোলজি আমরা করলাম, তারপরে করলাম ট্যাক্সোনমি, তারপরে ফিজিওলজি। ফিজিওলজি কি, দিস ব্রাঞ্চ অফ বায়োলজি ডিল উইথ দ্য বায়োকেমিক্যাল অ্যাক্টিভিটিস অফ ডিফারেন্ট অর্গানিজম। তাহলে এক লাইন করে বর্ণ তোমাদের লিখতেই হবে যে মরফোলজিটা কি, ট্যাক্সোনমিটা কি, তারপরে হিস্টোলজিটা কি, তারপরে এমব্রায়োলজিটা কি, এক লাইন করে জাস্ট লিখবা। তারপরে এখানে হিস্টোলজি তুমি দিতে পারো, ফিজিক্যাল বায়োলজির মধ্যে পড়তেছে, হিস্টোলজি পড়ছে, এমব্রায়োলজি পড়ছে, সাইটোলজি পড়ছে, জেনেটিক্স পড়ছে, ইভলিউশন পড়ছে, তারপর ইকোলজি। এখন এক লাইন করে জাস্ট লিখতে হবে যে ইকোলজিটা কি, দা ইকোলজিটা তা কি, ইট ইজ দ্য সায়েন্স অফ দ্য কি, এটা ইট ইজ দ্য সায়েন্স অফ দ্য রেসিপ্রোকাল রিলেশনশিপ বিটুইন কার মধ্যে, অ্যানিমাল বলতে পারি, প্ল্যান্টও বলতে পারি আমরা, অথবা বলতে অর্গানিজম অ্যান্ড দেয়ার এনভায়রনমেন্ট, জীব এবং তার পরিবেশের মধ্যে যে এনভায়রনমেন্ট মধ্যে যে একটা সম্পর্ক, সে আন্তঃসম্পর্ক, সেটা আমরা পাবো কার মধ্যে, ইকোলজির মধ্যে। তারপর আমরা বেছে বেছে 5টা থেকে 7টা নিব, সব কয়টা দেওয়ার দরকার নেই। তারপর দিব কি আমরা এখানে জেনেটিক্স, দ্য ব্রাঞ্চ অফ বায়োলজি ডিল উইথ দ্য জেনেটিক্স অ্যান্ড হেরিডিটি, যেটা আমাদের কি বলবে, এটাকে আমার জিনগত যে জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব, আমরা জানবো, সেটাই হচ্ছে আমাদের জেনেটিক্স। তাহলে আমরা ফিজিক্যাল বায়োলজির ক্ষেত্রে আমার বোঝা হয়ে গেল যে কয়েকটা নাম দিতে হবে। এখন হচ্ছে অ্যাপ্লাইড। অ্যাপ্লাইডগুলো একটু মনে রাখা তোমাদের সহজ, কারণ অ্যাপ্লাইডগুলো কিন্তু আমরা বায়োলজির সেই সেক্টরগুলোকে বা সেই বিভাগগুলোকে, শাখাগুলোকে নিয়েছি যেগুলো কি আমাদেরকে কি হয়, প্রায়োগিক বলতে পারি আমরা, এটাকে আমরা হাতে কলমে প্র্যাকটিস করে যেটা সম্পর্কে আমরা নলেজ নিতে পারি, সেটাকে আমরা কি বলি, অ্যাপ্লাইড বায়োলজি। অ্যাপ্লাইড বায়োলজি আমাদের কি দিবে এখন, অ্যাপ্লাইড বায়োলজির মধ্যে দেখো প্যারাসাইটোলজি অ্যাপ্লাইড বায়োলজির মধ্যে পড়ছে। প্যারাসাইটোলজি মানে কি, পরজীব, পরজীবিতা যেখানে আলোচনা করা হচ্ছে। বায়োস্ট্যাটিস্টিক্স, পরিসংখ্যান, যেটা আমরা বলছি পরিসংখ্যান, এটা কিন্তু আমরা ফিল্ড ওয়ার্ক না করলে আমরা এটা পাই না, পরিসংখ্যান। তাহলে কি হচ্ছে, প্যারাসাইটোলজি, বায়োস্ট্যাটিস্টিক্স, তারপরে কি এখানে আমরা বলতে পারি অ্যানাটমিলজি, অ্যানাটমি বলতে পারি, অ্যানাটমিলজিও বলতে পারি, মাইক্রোবায়োলজিও বলতে পারি, আমরা এগ্রিকালচার বলতে পারি, তারপরে বলতে পারি কি জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং, এটা কিন্তু আমাদের হাতে কলমে করতে হয়, জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং। তারপরে বায়োটেকনোলজি। মোটামুটি 5টা থেকে 7টা নাম দিলে এখানে হয়ে যাবে যে অ্যাপ্লাইড বায়োলজির মধ্যে কোনগুলো পড়ে। তোমাদের জানতে হবে এমসিকিউ এর জন্য, কারণ এমসিকিউ অনেক সময় এমসিকিউ আসে যে অ্যাপ্লাইডগুলো কি, ফিজিক্যালগুলো কি। 5টা থেকে 7টা আমরা নাম দিয়ে দিব। আচ্ছা, তারপর পরের কোশ্চেনটা দেখো, তাহলে আমরা আজকে কি শিখলাম, বায়োলজি কাকে বলে, ডেফিনেশনটা শর্ট কোশ্চেন আসতে পারে, ফিজিক্যাল বায়োলজি অ্যান্ড অ্যাপ্লাইড বায়োলজি, বা ডিফারেন্ট ব্রাঞ্চেস অফ দ্য বায়োলজি। যদি কোশ্চেনটা আসে এরকমভাবে অ্যান্সার করব, বা এখানে শুধু যদি আসে ব্রাঞ্চেস অফ বায়োলজি, তাহলেও কিন্তু আমরা এখান থেকে অ্যান্সার করতে পারি। তারপর যদি প্রশ্ন এরকমভাবে আসে টাইপস অফ ব্রাঞ্চেস অফ বায়োলজি, বিভিন্ন বায়োলজির যে বিভিন্ন শাখা আছে সেগুলো লিখতে হবে, সেক্ষেত্রেও আমরা অ্যান্সারটা করবো একইভাবে। রাইট ডাউন দ্য ইম্পর্টেন্স অফ বায়োলজি ইন ডেইলি লাইফ, এই কোশ্চেনটা কিন্তু প্রায়শই এসে থাকে। তো এটা নার্সিং, আমি নার্সিংয়ের ক্ষেত্রেও আমি কিন্তু তোমাদেরকে এটা আলাদাভাবে নোট দিয়েও পড়াইছি আমি, যে প্রশ্নটা ছিল কি, নার্সিং কীরকমভাবে আমাদের সহায়তা করে, আমরা নার্সিংয়ে যে জ্ঞানটা সেটা আমাদের বায়োলজিতে কীরকমভাবে ইনক্লুড, এটা আলাদা নোটও তোমাদের আছে। আবার আমরা কিন্তু এখান থেকেও পড়তে পারি যে ইম্পর্টেন্স অফ বায়োলজির মধ্যেও কিন্তু আমরা পড়তে পারি। ইম্পর্টেন্স অফ বায়োলজির মধ্যে কি কি আসবে, এখানে আসবে নলেজ অফ নেচার, কি আসবে, প্রশ্নটা কি থাকবে, আমাদের প্রশ্নটা থাকবে ইম্পর্টেন্স অফ বায়োলজি। Importance of biology.
বায়োলজি, ইম্পর্টেন্স অফ বায়োলজি। ইম্পর্টেন্স অফ বায়োলজি এটা তোমার প্রশ্ন বিভিন্নভাবে আসতে পারে। ইম্পর্টেন্স অফ বায়োলজি, বায়োলজির ক্ষেত্রে ইম্পর্টেন্স অফ বায়োলজি ইন ডেইলি লাইফ, তোমার প্রতিদিনের জীবনে বায়োলজিটা কীরকমভাবে কাজে লাগাচ্ছ, তোমার জব লাইফ, এটাও আসতে পারে। বিভিন্নভাবে প্রশ্নটা আসতে পারে। প্রশ্নটা কিন্তু তোমাকে অ্যান্সার করতে হবে ঠিক একইভাবে, তোমাদেরকে যেভাবে আমি দেখিয়ে দিয়েছি ঠিক সেভাবেই তুমি প্রশ্নটা অ্যান্সার করতে পারবে। এখন দেখো এখানে তোমাদের দেওয়া আছে ইম্পর্টেন্স অফ বায়োলজির ক্ষেত্রে কয়েকটা পয়েন্ট তোমাদের এখানে দেওয়া আছে। কি? নলেজ অফ নেচার, প্রকৃতি সম্পর্কে জ্ঞান। বেনিফিট টু ম্যান, মানুষের উপকার বা উপকারিতা। রোল ইন মেডিসিন, ঔষধ শিল্পে। তারপরে হচ্ছে কন্ট্রিবিউশন টু রিসার্চ, রিসার্চের ক্ষেত্রে। সেফগার্ড অ্যান্ড দ্য কনজারভেশন অফ নেচার। এই সব কটা পয়েন্ট থেকে জাস্ট একটু করে তুমি শুধু লিখবে যে আসলে কি জিনিসগুলো কি। নলেজ অফ নেচার সম্পর্কে তুমি দুটো পয়েন্ট দিবে। তারপরে বেনিফিট টু ম্যান, মানুষ কীরকমভাবে পায়, সেক্ষেত্রে তুমি দুটো পয়েন্ট, একটা পয়েন্ট দিবে। তারপর রোল ইন মেডিসিন, সেটা তুমি তোমার ইচ্ছা মতো তুমি ভালো করে মিনিং করে পড়ে তোমার যেটা মুখস্থ হচ্ছে, তুমি যেটা মনে রাখতে পারছো, এরকমভাবে দুটো করে পয়েন্ট তুমি নিয়ে দিবে। কারণ এখানে প্রশ্নটা 5 মার্কেরও আসতে পারে, প্রশ্নটা হয়তো বা দেখা যাচ্ছে 10 মার্কেরও চলে আসলো। তখন সেক্ষেত্রে তুমি দুটো প্রশ্ন তোমাদেরকে যে পড়ানো হয়েছে যে বায়োলজি কন্ট্রিবিউট টু নার্সিং, এটার সঙ্গে অ্যাড করেও এই কোশ্চেনটা একসঙ্গে দিতে পারো। প্রথমে তুমি বায়োলজি কন্ট্রিবিউট টু নার্সিং লিখলে, লেখার পরে পয়েন্ট ছাড়া লিখলে, লেখার পর তোমাদেরকে আমি যে পয়েন্টগুলো বললাম সেই পয়েন্টগুলোও লিখতে পারো। প্রশ্নটা যেভাবে আসবে 10 মার্ক হলে নার্সিং, বায়োলজি কন্ট্রিবিউট টু নার্সিং সহ দিবে। আর যদি শুধু 5 মার্কের আসে, শুধু এই কয়েকটা পয়েন্টের ক্ষেত্রে দুটো করে পয়েন্ট দিয়ে দিলেই হবে। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো কি বললাম আমি। নলেজ অফ নেচার, বেনিফিট টু ম্যান, রোল ইন মেডিসিন, কন্ট্রিবিউশন টু রিসার্চ, সেফগার্ড অ্যান্ড কনজারভেশন অফ নেচার। এই কয়টা পয়েন্টে দুটো করে পয়েন্ট দিলে তোমাদের এটা হয়ে যাবে। আচ্ছা, ইম্পর্টেন্স। তারপর দেখো প্রশ্নটা আছে কি, তারপর তোমাদের ইম্পর্টেন্স অফ বায়োলজির ক্ষেত্রে আরও কিন্তু আমরা আরোভাবে লিখতে পারি, আরও নানাভাবে আমরা লিখতে পারি। যে কি আছে, ইম্পর্টেন্স অফ বায়োলজি ইন নার্সিং। একই জিনিসটা কিন্তু আসলে প্রশ্ন বিভিন্নভাবে আসবে, কিন্তু আসলে কিন্তু মূল জিনিসটা কিন্তু আসলে একই। এক্ষেত্রে তোমাকে প্রশ্নটা লিখতে হবে কিভাবে, যে প্রশ্নটা কি চেয়েছে তার উপর ডিপেন্ড করে তোমাকে প্রশ্নটা লিখতে হবে। যে ইম্পর্টেন্স অফ নার্সিং ইন জব লাইফ, ইম্পর্টেন্স অফ বায়োলজি ইন নার্সিং ইন ইউর জব লাইফ, না ইম্পর্টেন্স অফ বায়োলজি ইন নার্সিং। সেক্ষেত্রে তোমাকে প্রশ্নটাকে বুঝে তারপর তোমাকে অ্যান্সার করতে হবে। এই ভিন্ন ভিন্ন প্রশ্নের জন্য ভিন্ন ভিন্ন অ্যান্সার পড়ার কোনো প্রয়োজন নাই, তোমরা এরকমভাবেই অ্যান্সারগুলো রেডি করবেন। আচ্ছা, তারপর আমরা চলে যাই তারপর একটা কোশ্চেন আমি তোমাদের আগে বলি। প্রশ্নটা তোমাদের আছে যেটা কমন ক্যারেক্টারিস্টিক্স অফ লিভিং ম্যাটার। আমি তোমাদেরকে এখন দাগাই দেবো, এখান থেকে তোমাদের প্রশ্ন আমি দাগাই দিব যে কতটুকু করে তোমাদেরকে পড়তে হবে। প্রথম কোশ্চেন দেখো, ডিসক্রাইব দ্য কমন ক্যারেক্টারিস্টিক্স অফ লিভিং ম্যাটার। এখান থেকে আমি এই প্রশ্নের অ্যান্সারটা কতটুকু পড়তে হবে আমি তোমাদেরকে এখনই দাগাই দিব। প্রথমে দেখো কমপ্লেক্সিটি, আমি তোমাদেরকে কয়েকটা বৈশিষ্ট্য পড়াইছিলাম, জীবের কয়েকটি বৈশিষ্ট্য থাকবে। আর তোমাদের বইতে কিন্তু এরকমভাবে আরও সুন্দর করে দেওয়া আছে যে কি, যে কমপ্লেক্সিটি, কমপ্লেক্স অর্গানাইজেশন, জীবের যে তোমার জীবন প্রক্রিয়া যে জটিল সেটাই এখানে বলেছে, এটা একটা বৈশিষ্ট্য হতে পারে। তারপরে কি, মেটাবলিজম। আচ্ছা, তো আমরা প্রথমে দেখো কমপ্লেক্সিটি থেকে, কমপ্লেক্স অর্গানাইজেশন থেকে আমরা এইটুকু শুরু দিব, লিভিং থিং হ্যাভ এ লেভেল অফ কমপ্লেক্সিটি। বাস এ পর্যন্ত স্টপ। তারপর তুমি দিবে, দিস ইউনিট জেনারেলি টু স্মল টু বি সিন উইথ দ্য নেকেড আই আর অর্গানাইজ ইনটু টিস্যুজ। মানে এটা এত ছোট যে খালি চোখে দেখা যায় না, এ কথা এখানে বলছে। তারপর আমরা চলে যাব কি, মেটাবলিজম, জীবের বৈশিষ্ট্য, কমপ্লেক্সিটি জটিল জীবের গঠনটা। তারপর আমরা কি, মেটাবলিজম, মেটাবলিজম থেকে আমরা দুটো বৈশিষ্ট্য দিব। মেটাবলিজম কাকে, সে অ্যান্সারটাও এখানে হয়ে যাবে। আরেকটা কি হবে, জীবের বৈশিষ্ট্যগুলো যে আছে তার ভিতর থেকেও আমরা এটা পাবো, যে বৈশিষ্ট্যের মধ্যেও একটা পাবো। যদি আসে, আবার ভালো করে বলছি, যদি এখানে আসে যে কি
প্রশ্নটা যদি এরকম আসে, কমন ক্যারেক্টারিস্টিক্স অফ লিভিং ম্যাটার। আমি তোমাদেরকে এখন যেটা দেখাচ্ছি সেটা কি, কমন ক্যারেক্টারিস্টিক্স অফ লিভিং ম্যাটার। কমন ক্যারেক্টারিস্টিক্স কমন ক্যারেক্টারিস্টিক্স অফ লিভিং ম্যাটার। আমি তোমাদেরকে দেখাচ্ছি কমন ক্যারেক্টারিস্টিক্স অফ লিভিং ম্যাটার। এই কোশ্চেনটা যদি আসে, আমরা এটার ভিতরে কিন্তু ভালো করে একটু অ্যাটেনশন দাও। দুটা কোশ্চেন কিন্তু আমরা এখানে পাবো। একটা কি, জীবের কমন যে বৈশিষ্ট্যগুলো সেটা তোমাকে অ্যান্সার করতে হবে। আবার মেটাবলিজম কাকে বলে, তারপর আমরা এখানে যেটা পাবো সেটা হচ্ছে রেসপন্সিভনেস কি, রেসপন্সিভনেসটা কি, গ্রোথটা কি, তারপর রিপ্রোডাকশনটা কি, সেটার অ্যান্সারও কিন্তু আমরা আলাদা করে পাবো এখানে। তো আমরা প্রথমেই মেটাবলিজম থেকে আমরা কতটুকু অ্যান্সার করব সেটা আমরা একটু দাগিয়ে দিই। এখান থেকে মেটাবলিজম থেকে তোমরা নিবা, মেটাবলিজম জাস্ট কাকে বলে এটুকু লিখলে এখানে হবে। মেটাবলিজম ইনভলভ, দ্বিতীয় পয়েন্টটা দেখো নিউরন গাইডের, যে মেটাবলিজম ইনভলভ exchanges of the chemical matter with the external environment and extensive the transformation of genetic matter within the cell of a living organism। এটুকু লিখলেই হবে যে মেটাবলিজমটা আসলে কি। এটা কি হলো, যে মেটাবলিজম কি ইনভলভ করে, একটা তোমার রাসায়নিক একটা বার্তা যেটা কি করে, সেটা তোমার জেনেটিক লেভেলেও তোমার চেঞ্জ আনতে পারে মেটাবলিজমটা। তারপরে বলছে কি রেসপন্সিভনেস, বলতেছে অনুভূতি নেওয়ার যে ক্ষমতা, সেটাও কিন্তু জীবের একটা বৈশিষ্ট্য। সেক্ষেত্রে আমরা কি বলতে পারি, এখানে বলছে রেসপন্সিভনেসটা কি, অল লিভিং থিং আর অ্যাবল টু রেসপন্ড টু স্টিমুলি, সংবেদনে প্রত্যেকটা জীব সাড়া দিবে। ইন দ্য এক্সটার্নাল এনভায়রনমেন্ট, তার ভিতরের একটা প্রক্রিয়ায়, ফর এক্সাম্পল লিভিং থিং রেসপন্স টু চেঞ্জ ইন লাইট, হিট, সাউন্ড, কেমিক্যাল অ্যান্ড মেকানিক্যাল কন্ট্রাক্ট। বলতেছে এই যে আলোর সংবেদনশীলতা, তাপের সংবেদনশীলতা, এটা হচ্ছে কি সংবেদনশীলতা, অনুভূতির একটা এটা উদাহরণ। তারপর আসো গ্রোথ। গ্রোথ থেকে আমরা শুধু লিখবো গ্রোথটা আসলে কি। গ্রোথটা কি আসলে, গ্রোথ require an organism to take a materials for a environment and organization the materials into its own structure। একটা জীব, মোট কথা একটা জীব তার ভিতরের সব কিছুকে সে ব্যবহার করে, ভিতরের সব কিছু থেকে তার একটা আন্তঃপ্রক্রিয়ার মাধ্যমে সে তার নিজের মতো একটা জীবের জন্ম দিবে। সেটাই হচ্ছে কি আমাদের গ্রোথটা হচ্ছে তার ভিতর থেকে একটা জীব কি হবে, বিকশিত হবে, সেটা হচ্ছে কি তার গ্রোথ। গ্রোথটা কি, দ্য গ্রোথ রিকোয়ার অ্যান অর্গানিজম টু টেক ইন ম্যাটেরিয়ালস ফ্রম দ্য এনভায়রনমেন্ট অ্যান্ড অর্গানাইজ দ্য ম্যাটেরিয়ালস ইনটু ইটস ওন স্ট্রাকচার, তার নিজের গঠন স্ট্রাকচারের পরিবর্তন ঘটাবে তার আন্তঃপ্রক্রিয়ার মাধ্যমে। এটাই হচ্ছে কি তার গ্রোথ। Reproduction. A living thing has the ability to produce copies of itself by the process known as the reproduction। বলছে এখানে একটি জীব তার মতো আরেকটা জীবের জন্ম দিবে, সেটাই রিপ্রোডাকশন। তারপর আছে ইভলিউশন এর লিভিং অর্গানিজমের একটা বৈশিষ্ট্য, বিবর্তিত বৈশিষ্ট্য বলতে পারি ইভলিউশনটা। লিভিং অর্গানিজম হ্যাভ দ্য অ্যাবিলিটি টু অ্যাডাপ্ট টু দেয়ার এনভায়রনমেন্ট থ্রু দ্য প্রসেস টু ইভলিউশন। একটা জীব তার পরিবেশে মানিয়ে নিবে, সে আস্তে আস্তে বিবর্তিত হবে পরিবেশের সঙ্গে থেকে। সে কি হবে, সে পরিবেশে মানিয়ে নেওয়ার পর সে কি হবে, আস্তে আস্তে সে ডেভেলপ করবে। সেটাকে আমরা কি বলছি, ইভলিউশন। লিভিং অর্গানিজম হ্যাভ দ্য অ্যাবিলিটি টু অ্যাডাপ্ট টু দেয়ার এনভায়রনমেন্ট অ্যান্ড থ্রু প্রসেস দ্য ইভলিউশন।
সে আস্তে আস্তে সে উন্নতির দিকে যাচ্ছে, ইভলিউশন মানে বিবর্তিত হচ্ছে, সেটাই হচ্ছে কি আমরা ইভলিউশন, এটাই হচ্ছে জীবের একটা বৈশিষ্ট্য। তাহলে আমাদেরকে পড়তে হবে কি, আমরা ইভলিউশন থেকে প্রথম যে টপিকসটা আছে সেটা আমরা শুধু নিব, যে ইভলিউশনটা আসলে কাকে বলে। লিভিং অর্গানিজম হ্যাভ দ্য অ্যাবিলিটি টু অ্যাডাপ্ট দেয়ার এনভায়রনমেন্ট থ্রু দ্য প্রসেস অফ ইভলিউশন, এটা হচ্ছে আমরা প্রথমটা দিব। রিপ্রোডাকশনের ক্ষেত্রে বললাম প্রথম পয়েন্টটা, গ্রোথের ক্ষেত্রেও বললাম প্রথম পয়েন্টটা, আর রেসপন্সিভনেসের ক্ষেত্রেও বলে দিলাম আমি কন্ট্রাক্ট পর্যন্ত। তারপরে মেটাবলিজমের ক্ষেত্রে বললাম, খুব ছোট করে লিখলে হবে দ্বিতীয় পয়েন্টটা, লিভিং metabolism involve the exchange of chemical matters with the external environment, জাস্ট এই পর্যন্ত দিলেই হবে সেকেন্ড পয়েন্টটা। তাহলে আজকে এই পর্যন্তই, আমরা এরপরে পরবর্তীতে আমরা পরবর্তী অংশগুলো নিয়ে আমরা একটু কথা বলবো, যে অর্গানিজমের আরও যে বৈশিষ্ট্যগুলো আছে, কোনটি 10 মার্কের কোশ্চেন হতে পারে, এটা কিন্তু যদি ব্রড কোশ্চেন আসে আমরা এভাবেও কিন্তু আমরা লিখতে পারি জীবের কমন বৈশিষ্ট্যগুলো। ঠিক আছে, ধন্যবাদ আজকে সকল শিক্ষার্থীকে। তোমাদের কোনো সমস্যা থাকলে অবশ্যই আমার সঙ্গে ফোনে যোগাযোগ করবে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে বলবে, আমি তার সমাধান দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। ঠিক করছে।